হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। বন্ধু, আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প। বন্ধুরা, গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। নূর আর মাহি শুয়ে আছে। নূরকে আজ খুব প্রাণোচ্ছল মনে হচ্ছে, ঠিক আগের মতো। এই কয়দিন যেন জীবিত থেকেও মৃত ছিল। আজ একদম আগের নূর ফিরে এসেছে মাহির মনে হচ্ছে। নূর বলে উঠল, আপু বললে না তো ছেলেটা দেখতে কেমন? তোমার সাথে কেমন মানাবে? মাহি চমকে নূরের দিকে তাকাল। চোখ ছোট ছোট করে বলে উঠল, আমার সাথে মানাবে মানে বুঝলাম না। নূর, আরে আগে বলো দেখতে কেমন? মাহিফ 4 জন ছিল। নূর অবাক হয়ে বলে উঠল, 4 জন কি একসাথে এসে তোমাকে চিলের মতো ধাবা মেরে নিয়ে ওরাল দিয়েছিল? মাহি নূরের কথা শুনে রেগে বলে উঠল, এইসব কি ধরনের কথা নূর? 4 জন কেন আসবে, একজন এসেছিল। নূর, ওয়াও, সিনেমাটিক। গল্পে, মুভিতে, উপন্যাসে এমন দেখেছি নায়ক নায়িকাকে বাঁচায়, তারপর তাদের মধ্যে প্রেম ভালোবাসা হয়ে যায়। মাহিক, নূর, গল্পে উপন্যাসে কত কিছুই হয়। গল্প তো গল্পই, বাস্তব আর গল্প এক না, বুঝলি? নূরস, কেন এক নয় কেন শুনি? মানুষের জীবনী দিয়েই তো গল্প লেখা হচ্ছে। মাহি কিছু বলল না। নূরের সাথে কথা বলা মানে নিজের ইচ্ছায় পাগল হওয়া। যত আজগুবি চিন্তাভাবনা সব ওর মাথায় আসে। এতদিন ভালো ছিল, এখন আবার আগের মতো মানুষকে পাগল বানানোর মিশনে নেমে গেছে। নূর আবার বলে উঠল, এই আপু, এই শুনো না। মাহিফ, হুম বল, শুনছি। নূরক, ছেলেটার নাম কি? মাহিক, ফায়াজ। নূর শুয়া থেকে লাফ দিয়ে উঠে বসল, ওয়াও, কত সুন্দর নাম, দেখতে কেমন? মাহিক, সুন্দর। আর একটা কথা, ও না, চুপচাপ ঘুমা, আর একটা কথা বললে রুম থেকে বের করে দিব। নূরক, বালিশ তো একটা। মাহিফ, তোর রুম থেকে আরেকটা নিয়ে আয়। নূর বের হলো, উদ্দেশ্য নিজের রুম থেকে বালিশ নিয়ে আসবে। নিজের রুমের কাছে আসতেই বিদ্যুৎ গতিতে কেউ একজন নূরকে দেওয়ালের সাথে শক্ত করে চেপে ধরল। নূর ব্যথায় আহোক বলে আর্তনাদ করে উঠল। তাতে সামনের লোকটির কোনো হেলদোল নেই, সেটা রাগে হিতাহিত গান শূন্য। লোকটি নূরের এতটাই কাছে, একে উপরের বুকের ধুকধুক আওয়াজ শুনতে পারছে। নূর মাথা তুলে লোকটির মুখের দিকে তাকাল। হা, যা আন্দাজ করেছিল তাই। এই পুরুষের গায়ের ঘ্রাণ যে তার বড্ড চেনা। আগে সে সব সময় বলতো, আদি ভাই তুমি সব সময় কি পারফিউম দাও, ঘ্রাণটা শুনলে না নিজেকে কেমন যেন মাতাল মাতাল মনে হয়। এত মিষ্টি ঘ্রাণ খুব কাছে টানে। কিন্তু আজ আদির এত কাছে থেকেও তার কোনো অনুভূতি কাজ করছে না। আরোর আগে শরীর রি করে উঠল। শরীরে মনে হয় কেউ আগুন ধরিয়ে দিয়েছে। আদির ছোঁয়ায় নূরের এমন মনে হচ্ছে। নূর রেগে কিছু বলতে যাবে, তার আগেই আদি দাঁতে দাঁত চেপে বলে উঠল, বাহ, ভালোই তো দেখছি। এক ভাই হাত ছাড়া হতে না হতেই আরেক ভাইকে হাত করে নিয়েছ। হুই, আগে নাটক কেন করেছিলে আমাকে ছাড়া বাঁচবে না, আমাকে ভালোবাসো। এই কয়দিনে ভালোবাসা উড়ে গেল, আমার থেকে আমার ভাইয়ের উপর চলে গেল। আসলে তোমাদের মতো মেয়েরা এমনি হয়, লো ক্লাস মেন্টালিটির মেয়ে তোমরা। ঠাস, গালে হাত দিয়ে সাপের মতো রাগে ফুসফুস করছে আদি। নূর রাগে আদির গালে থাপ্পড় বসায়, তারপর আদির মতোই দাঁতে দাঁত চেপে বলে, আপনি কি জানেন আপনি মানসিকভাবে অসুস্থ? একটা সুস্থ মানুষ কখনো এমন বিহেভিয়ার করতে পারে না। আমি কি করব না করব আমার ব্যাপার, আপনি নাক গলাতে আসবেন না। আপনি নিজে কি একবার ভেবে দেখেছেন? আপনি একটা ধোঁকাবাজ, বেঈমান, স্বার্থপর কাপুরুষ, যে কিনা প্রেমিকা রেখে তার বেস্ট ফ্রেন্ড এর সাথে সম্পর্কে জড়িয়ে যায়। একবার কি তখন আমার কথা ভেবেছিলেন? আপনাদের মতো ছেলেদের মুখে থুথু মারি। দ্বিতীয়বার আমার গায়ে হাত দেওয়ার মতো ভুল করলে আমিও ভুলে যাব আপনি আমার ভাই। হাত ভেঙে গলায় ঝুলিয়ে দিব। অন্যের পিছু নেওয়া ছেড়ে নিজের বউয়ের যত্ন নিন, কাজে লাগবে। নূরের কথা শুনে আদির মনে হয় বুকের ভিতর কেউ হাতুড়ি দিয়ে মারছে। নিজের অজান্তেই গাল বেয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা পানি। মুখে আর কিছুই বলল না। ও জানে নূর এখন খুব রেগে গেছে, ওর কোনো কথাই শুনবে না। শুধু ফ্যালফ্যাল করে গালে হাত দিয়ে তাকিয়ে রইল নূরের যাওয়ার দিকে। আড়াল থেকে কেউ একজন পুরো ঘটনার বন্দি করে নিল নিজের চোখের ক্যামেরায়। রুহিকে রুম থেকে বের হতে দিচ্ছে না রূপা বেগম। ওনার এক কথা, মাহির কথা মতো কয়েকদিন বেড রেস্ট করতে হবে।
সে তো আর অপরিচিত কারো বাড়িতে বউ হয়ে আসেনি। নিজের মামুর বাড়িতে এসেছে, আগে সুস্থ হোক তারপর সংসারের দিকে নজর দিবে। রুহিও বাধ্য মেয়ের মতো সবার কথা শুনছে। সবাইয়ের কাছে নিজেকে ভালো প্রমাণ করতে হবে। আর যার জন্য আজ ওর পায়ের এই হাল, ওকে ছাড়বে না। রুহি শুধু মনে মনে বলে, নূর, শুধু একবার সবার কাছে নিজেকে ভালো প্রমাণ করে নেই, তারপর তোকে কিভাবে এই বাড়ি ছাড়া করতে হয়। বলেই বাঁকা হাসল। ওর মাথায় চলছে অন্য প্ল্যান। সকালে ঘুম থেকে উঠে দুই বোন নামাজ পড়ে আবার ঘুমিয়ে গেল। ঘুম থেকে যখন উঠল ঘড়ির দিকে তাকি দুই বোনের চোখ চরক গাছ। তাড়াহুড়ো করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে নামল। নূর গিয়ে রান্নাঘরে উকি দিল। ওর বড় আম্মু নূরকে দেখে বলে উঠল, কিরে, কিছু লাগবে? নূর, না, আমাকে একটা কাজ করে দে তো। নূরস, কি কাজ? এই ধর কফিটা, রুদ্রকে দিয়ে আয়। আমার এখানে অনেক কাজ, আমি যেতে পারবো না। নূর বিরক্তিতে কপাল চাপড়াল। কে বলেছিল রান্নাঘরে উকি মারতে? এখন এই জমের রুমে যেতে হবে। রুদ্রকে দেখলেই নূরের কেমন যেন শ্বাস আটকে আসে। মনে হয় যেন সে শ্বাসকষ্টের রোগী। রুদ্রের রুমের সামনে দাঁড়িয়ে বলে উঠল, আসবো ভাইয়া? রুদ্রের আজ হসপিটালে প্রথম দিন। রেডি হচ্ছিল, নূরের আওয়াজ শুনে দরজার দিকে তাকিয়ে বলল, আসো, খুব গম্ভীর কণ্ঠে বলে উঠল রুদ্র। নূর বিরক্ত হল, খুবই বিরক্ত। এই গম্ভীর টাইপের লোকটাকে দেখলেই ওর বিরক্ত লাগে। রুমের ভেতর গিয়ে আবার রুমটার চারপাশে চোখ বোলাল নূর। এই রুমটা ওর খুব ভালো লাগে, শুধু রুমের মালিকটাকেই ভালো লাগে না। এমন গম্ভীর টাইপের লোক ওর পছন্দ না। রুদ্র এবার সরাসরি নূরের দিকে তাকাল। নূর সাথে সাথে চোখ সরিয়ে নিল। নূর আর চোখে আবার রুদ্রের দিকে তাকাল। নূরের চাহনি রুদ্রের বুক কেঁপে উঠল। এটা যেন তাকানো না, ধারালো তীর ছড়ে মারল রুদ্রের বুকে। মেয়েটার চাহনি মারাত্মক। নূর মিনমিন সুরে বলে উঠল, কোথায় রাখব? রুদ্র, স্টি টেবিলের উপর রেখে যাও। নূর রাখতে গিয়ে হাত লেগে কিছুটা কফি হাতে পড়ে গেল। নূর মনে মনে ভাবছে, যাহ বাবা, আসতে আসতেই কফি তো ঠান্ডা হয়ে গেছে। এখন মানে কেটে পড়ি। কফি রেখে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই গম্ভীর কণ্ঠ রুদ্র বলে উঠল, এই মেয়ে, দাঁড়াও। নূর ভ্রু কুচকে পিছন ফিরল, বিরক্তিকর কণ্ঠে বলে উঠল, এই মেয়ে করেন কেন? আমার একটা সুন্দর নাম আছে। রুদ্র বলে উঠল, ওহো আচ্ছা, তোমার সুন্দর একটা নাম আছে। আবার থুতনিতে হাত দিয়ে গভীর কিছু ভাবার মতো সিরিয়াস মুখ করে বলল, তা নামটা যেন কি? নূর কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, আপনি কি আমার সাথে মশকরা করছেন? রুদ্র, তুমি কি আমার বেআইন লাগো যে মশকরা করব? নূর, না, আমি তো আপনার ছোট বোন লাগি। সাথে সাথেই রুদ্রের মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল। তারপর বলে উঠল, আমার বোন আছে, অন্য কাউকে বোন ভাবতে যাব কেন? নূরক, আরে আজব তো, আপনি ভাবলেই কি আর না ভাবলেই কি? আপনি তো আমার ভাই আদি, আবির, জিসান ভাইয়ার মতো আপনিও আমাদের ভাই। রুদ্র বলে উঠল, তুমি এখন যাও, আর কখনো আমার রুমের ধারে কাছেও আসবে না গি। নূরের অপমানে রাগে শরীরে মনে হয় কেউ আগুন লাগিয়ে দিয়েছে। দপদ পায়ের আওয়াজ তুলে রুম থেকে যাওয়ার সময় টেবিলের কোনায় বাড়ি খেয়ে পড়ে যেতে নিলে রুদ্র এসে নূরকে দুহাতে আগলে নেয়। নূর যখন বুঝতে পারে রুদ্র তাকে ধরে আছে, বিদ্যুৎ ঝটকায় সে রুদ্রের কাছ থেকে সরে দ্রুত রুম থেকে বেরিয়ে যায়। রুদ্র অবাক হয়ে নূরের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। একটা ধন্যবাদ দেওয়ার দরকার ছিল, তা না, কিছু না বলেই বেরিয়ে গেল বেয়াদব মেয়ে। নূর কলেজের উদ্দেশ্য বের হবে তখনই মিম এসে বলল, আপু, আমাকে তোমার সাথে নাও। আমাকে নামিয়ে দিয়ে তুমি কলেজ চলে যেওই। নূর, আমি পারব না। মাহি আপুকে বল। আপু তোর স্কুলের সামনে দিয়েই ভার্সিটিতে যাবে, বলে নূর বেরিয়ে গেল। কলেজের সামনে এসে নূর হা করে সামনে তাকিয়ে আছে, কারণ সামনে ইরিন আর নীল ঝগড়া লেগে আছে। দেখে মনে হচ্ছে এখন ওদের না থামালে মারামারি শুরু করবে। নূর ওদের সামনে গিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? এভাবে ঝগড়া কেন করছে? ইরিন, দেখ নূর, তোর এই বেয়াদব ভাইকে সাবধান করে দে, আমাকে যেন হরিণ না ডাকে। নূর, নীল, তুই ওকে হরিণ আবার কেন ডেকেছিস? নীল, রাস্তা ঘাটে তো একটু সম্মান দে, আমি তোর গুনে গুনে 1 বছরের বড়। নূর, হাসছে আমার বড় হইতে। ইরিন, চল, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করবি নাকি কলেজের ভেতর যাইবি? ইরিন আগুন চোখে নীলের দিকে তাকিয়ে কলেজের দিকে চলে গেল। নূর আর ইরিন কথা বলতে বলতে সামনে এগুচ্ছে, হঠাৎ পিছন থেকে নীল ডেকে উঠল, এই হরিণ গু। ইরিনের মনে চাচ্ছে ফিরে গিয়ে নীলের কিউট কিউট গালে 4টা থাপ্পড় দিয়ে আসতে।
কলেজের ভেতর ঢুকতেই নূরের ওড়না ধরে কেউ একজন টান দেয়। নূর পিছন ফিরল, কে তার ওড়না ধরল দেখার জন্য। তাকিয়ে দেখে দুইটা ছেলে, একটা ওর ওড়না ধরে আছে, আরেকটা খুব বাজে দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে আছে। নূর, ওড়নাটা ছাড়ুন। একটা ছেলে বলে উঠল। আহ বেবি কুল, এত রেগে যাচ্ছ কেন? পাশ থেকে ইরিন বলে উঠল, রাগ করবে না তো কি করবে? আপনি ওর ওড়না ধরেছেন কেন? ছাড়েন বলছি। দ্বিতীয় ছেলেটা বলে উঠল, যদি না ছাড়ি কি করবে? এবার নূর বলে উঠল, ভালোই ভালো বলছি, ওড়না ছাড়ুন, না হলে এমন হাল করব না, নিজের নাম নিজেই ভুলে যাবেন। প্রথম ছেলেটা বলে উঠল, ওহ মাগো, আমি তো ভয় পেয়ে গেছি। এই কেউ আমাকে ধর, আমি এই কিউট বেবিটার রূপের ভয়ে কাঁপছি। রাগলে কি কিউট লাগে? শুনো বেবি, আমি হলাম এই কলেজের ভিপি এর ভাই, আমাকে ভয় দেখাতে এসো না বলে নূরের মুখের উপর এসে ফু দিল। তখনই ঠাস করে একটা চড় পড়ল ওই ছেলের গালে। ছেলেটা অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে নূরের দিকে। চারপাশে তাকিয়ে দেখল সবাই ওদের দিকেই তাকিয়ে আছে। রাগে সারা শরীর কাঁপছে ছেলেটার। এই ছেলেকে চিনে না এমন কেউ নেই। এই ছেলে কলেজের সব মেয়েদের বিরক্ত করে, অতিষ্ঠ করে তুলে, কিন্তু কেউ কিছু বলতে পারে না। কারণ প্রথম সে ভিপির ভাই, আর দ্বিতীয় সে অনেক বড় মাফিয়া গ্যাং এর সাথে জড়িত বলে। নূর, তুই যেই হস না কেন আমার কিছু যায় আসে না। দ্বিতীয়বার এই একই ভুল করলে হাত পা ভেঙে গলায় ঝুলিয়ে দিব।